দুর্নীতির দায়ে অভিযুক্তরা দেশ ছাড়ার পরেই ঘুম ভাঙে দুদকের। কথাটা শুনতে হয়তো দুদকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই চরম বাস্তব এবং সত্য। কথাটি আমি বলছি না, কালবেলার একটি রিপোর্ট এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তারা অতীতের অনেকগুলো কর্মকাণ্ড দুদকের সাথে সম্পর্কিত, দুদক কিভাবে তাদের সাথে ব্যবহার করেছিল বা কিভাবে সুযোগ দিয়েছিল সেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার, সেই বিষয়ে একটি চমৎকার রিপোর্ট প্রকাশ করেছে। চলেন রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করি। প্রায় ৩৫০০ কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত প্রশান্ত কুমার হালদার সহ, অর্থাৎ পিকে হালদার সহ ২৪ জনের বিরুদ্ধে দুদক দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে ২০১৯ সালের ২২ অক্টোবর। সেই নির্দেশনা ইমিগ্রেশন পুলিশের কাছে পৌঁছায় পরদিন ২৩ অক্টোবর বিকাল ৪:৩০টায়। কিন্তু এর প্রায় ১ ঘন্টা আগেই বিকাল ৩টা ৩৮ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। তার দেশত্যাগ নিয়ে সে সময় প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। স্বয়ং হাইকোর্ট কিন্তু সেই সময় দুদকের এই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই ঘটনার পর হাজার হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত আরও কয়েকজন দেশ থেকে পালিয়েছিলেন। দুদকের নিষেধাজ্ঞার আদেশ থাকার পরেও হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমিয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের SBSC সাবেক চেয়ারম্যান SM আমজাদ হোসেন। দেশ ছেড়ে গেছেন প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অন্যতম পৃষ্ঠপোষক বনানী থানার বরখাস্ত পরিদর্শক শেখ সোহেল রানা। হদিস নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির মূল হোতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। সম্প্রতি সপরিবারে দেশ ছেড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সর্বশেষ গত রোববার থেকে উধাও হয়ে গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ NBR-এর সদস্য মোহাম্মদ মতিউর রহমান। এভাবেই দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশ ছেড়ে পালিয়ে যান রাঘব বোয়ালরা। আর এরপরেই নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশন, দুদক সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা। গত কয়েক বছরে বড় বড় দুর্নীতিবাজের একজনকেও আটক করা সম্ভব হয়নি। অনেকের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ থাকার পরেও পালিয়ে গেছেন, আবার অনেকে নিষেধাজ্ঞার আদেশ আসার আগেই দেশ ছেড়েছেন। এভাবেই একের পর এক হাজার হাজার কোটি টাকা পাচারের যুক্ত দুর্নীতিবাজদের দেশ ছাড়া নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রথমত দুদককে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যে কোনো পদক্ষেপ গ্রহণে ধীরগতি এবং কঠোর তৎপরতার অভাবে বারবার ব্যর্থতার পরিচয় দিতে হচ্ছে দুর্নীতি দমনের জন্য গঠিত স্বাধীন এই প্রতিষ্ঠানটিকে। দুর্নীতি দমন করার জন্য যেই প্রতিষ্ঠানটি সরকার স্বাধীনভাবে ঘোষণা করে দিয়েছে দুদককে, যে দুদক স্বাধীনভাবে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। পুলিশের যেমন ক্ষমতা আছে, বাংলাদেশ সংবিধান যেমন পুলিশকে ক্ষমতা দিয়েছে যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আসে এবং স্পষ্টত প্রমাণ থাকে হাতে, তাহলে তার নামে মামলা হওয়ার আগেই তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। ঠিক তেমনই একটি ক্ষমতা কিন্তু দুদকের হাতে দেয়া আছে, যে দুদক চাইলেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করার আগেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। এত কিছুর পরেও দুদক কেন এই ধীরগতি নীতি অবলম্বন করে, এই বিষয়টা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আছে নানা উত্তেজনা, উৎকণ্ঠা। বিশ্লেষকদের অনেকেই মনে করেন দুদকের হাত শিকলে বাঁধা। দুদক চাইলেই এই বড় বড় কর্মকর্তাদেরকে গ্রেপ্তার তো দূরে থাক, তাদের কাছে যাওয়ারও সাহস পান না। দুদকের দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা সাবেক ছিলেন এবং বর্তমানে আছেন, তারা এই বিষয় নিয়ে কি বলে চলেন আমরা একটু দেখি। জানতে চাওয়া হলে দুদকের সাবেক মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ মইনুল ইসলাম কালবেলাকে বলেন, এভাবে বড় বড় দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে যাওয়ার পুরো দায় দুদকের। সংস্থাটির ধীরে চলো নীতির কারণে বড় বড় দুর্নীতিবাজদের ধরতে বারবার ব্যর্থ হচ্ছে। জানা যায় ২০০৪ সালে দুদক আইনে দুর্নীতিবাজদের গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা দেওয়া আছে। আইনের ২১ ধারায় বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, কমিশনের কোনো কর্মকর্তার যদি বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তি তাহার নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির নামে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক বা দখলদার, যাহা তাহার ঘোষিত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ এবং যাহা ধারা ২৭-এর অধীনে দণ্ডনীয় অপরাধ, তাহা হইলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো এজাহার দায়ের হইবার পূর্বেই অনুসন্ধানের প্রয়োজনে আবশ্যক হইলে উক্ত কর্মকর্তা কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করিয়া উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করিতে পারিবেন। স্পষ্টত ক্ষমতা হাতে থাকার পরেও দুদক গ্রেপ্তার তো দূরে থাক, কারোর কাছেই যাইতে পারেন না, মিনিমাম ১ মাস সময় নেন। কিন্তু কেন? হাইকোর্টের ক্ষোভ দুদক এবং পুলিশের ভিতরে ঠেলাঠেলি। এর আগে অন্তত ৩ জন বড় দুর্নীতিবাজের দেশত্যাগ নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি হাইকোর্টে প্রায়
৩.৫ কোটি টাকা পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের পাসপোর্ট জব্দ থাকার পরেও কিভাবে বিদেশে পালিয়ে গেল তা জানতে চান। চিন্তা করে দেখেন, ৩.৫ কোটি টাকা দুর্নীতি করে প্রশান্ত কুমার হালদার বিদেশে পালিয়েছেন। তার পাসপোর্ট হাইকোর্টে জব্দ আছে। একটি ব্যক্তির পাসপোর্ট যদি জব্দ থাকে এবং হাইকোর্ট দ্বারা জব্দকৃত হয়, সেই ব্যক্তিও বিদেশে পালিয়ে যেতে পারে। এটাও সম্ভব বাংলাদেশে। এটা ঘটেছে ২০২১ সালের ঘটনা, এবং সেইটাই হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে দুদকের উপরে, এবং হাইকোর্টের ক্ষোভে দুদক এবং পুলিশ ঠেলাঠেলি যে কাদের অবহেলার কারণে এই ব্যক্তি পালিয়ে গিয়েছে। একই সঙ্গে এ বিষয়ে দায়ীদের ব্যাপারে প্রতিবেদন দাখিল করতে বলেন। পরে এ বিষয়ে পাঠানো প্রতিবেদনের উপর শুনানিকালে দুদক এবং ইমিগ্রেশন পুলিশ এক অন্যকে এই ঘটনার জন্য দোষারোপ করেছিল। তখন আইজিবির পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেছিলেন, দুদক থেকে দেওয়া চিঠি বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশের কাছে ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেল ৫টা ৪৭ ইমেইলে পাঠানো হয়। এই চিঠি পাওয়ার ২ ঘন্টা ৮ মিনিট ৩০ সেকেন্ড আগেই বিকেল ৩টা ৩৮ বাংলাদেশ থেকে পালিয়ে যান পিকে হালদার। দুদক চিঠি দেওয়ার আগে এরকম গুরুত্বপূর্ণ বিষয় ফোন করতে পারত, কিন্তু তা করেনি। ওভার ফোনে জানালেও ব্যবস্থা নিতে পারত এসবি। আমরা মনে করি পিকে হালদার বিষয়ে দুদকের অবহেলা ছিল। গত ৩১ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামটি একটি জাতীয় দৈনিক রিপোর্টে প্রকাশিত হয়। গত ১৮ এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা প্রায় ৭০০ বিঘা জমি, একাধিক বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এছাড়া বেনজির তার স্ত্রী জিসান ও ৩ মেয়ের নামে থাকা সিটিজেন টিভির শেয়ার ও টাইগার এফিট অ্যাপারেলস লিমিটেডের কোটি কোটি টাকা শেয়ার অবরুদ্ধ করা হয়। এদিকে সম্পদ জব্দের আগেই গত ২৮ মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। সেই নোটিশের সময় দিয়ে বেনজিরকে ৬ জুন ও তার স্ত্রী সন্তানদেরকে ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল, কিন্তু ৫ জুন বেনজিরের পক্ষ থেকে আইনজীবী আরও ১৫ দিনের সময় চেয়ে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ২৩ জুন তাদের দুদকে হাজির হতে বলা হয়, কিন্তু বেনজির আর হাজির হননি। বিগত ৪ জুন তার স্ত্রী চিকিৎসার নামে সিঙ্গাপুরে চলে যান বলে একাধিক সূত্রে জানা যায়। এই যদি হয় দুদকের অবস্থা, তাহলে একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে একটি স্বাধীন প্রতিষ্ঠান যাদের প্রধান কাজ হচ্ছে দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা, দুর্নীতির পেছনে লেগে থাকা, এদেশের এবং এদেশের মানুষের রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করা, সেই দুদকের বিরুদ্ধে যদি এত এত অভিযোগ থাকে, তাহলে কিভাবে সেই দুর্নীতি দমন কমিশন আদেও দুর্নীতি দমন করতে পারবে বলে এদেশের জনগণ বিশ্বাস করবে? দুদক তখনই দুর্নীতি দমন করতে সক্ষম হবে যখন এই দুদক সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান হিসেবে দুদক কাজ করবে, ততদিন পর্যন্ত এই সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কোনোভাবেই দমন করা এই দুদকের পক্ষে সম্ভব হবে না বলে এদেশের সাধারণ জনগণ মনে করে।